দুরন্ত একটা কোম্পানির কথা বলছি, ফাস্ট মুভিং কনজিউমার গুড সেক্টরের কোম্পানিটা কিন্তু এক্সেপশনাল রিটার্ন দিয়েছে এবং 19% বেশি জাম্প করেছে এবং কোম্পানিটার সেলস গ্রোথ অসম্ভব, রিটার্ন ইকুইটি, রিটার্ন ক্যাপিটাল ফান্ডামেন্টালি ভেরি স্ট্রং, প্লাস ভ্যালুয়েশন যদি দেখি ইন্ট্রিনসিক ভ্যালুর থেকেও কম দামে পাওয়া যাচ্ছে, পি থেকে অনেক ভালো রয়েছে, মানে প্রাইস টু আর্নিং রেশিওর থেকে সেক্টর যে পি রয়েছে তার থেকে কমই রয়েছে। কোম্পানিটা সব দিক থেকে ভালো, অথচ বেশ কিছু রিস্ক রয়েছে, সব কিছু আজকে বলবো। বাট বিফোর গোয়িং এনিথিং, দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই সেল রেকমেন্ড বিফোর ইনভেস্টিং, প্লিজ কনসাল্ট ইয়োরসেলফ or your advisor. Past return cannot guarantee future performances. আসুন, প্রত্যেকটা কোম্পানিরই একটা লাইফ সাইকেল থাকে এবং সেই কোম্পানিগুলোর অনেকগুলো প্যারামিটার থাকে, যেরকম রিস্ক কতটা নিতে পারছে কোম্পানিটা, কতটা তার বিজনেস রয়েছে, ভবিষ্যতে ব্যবসাটা কেমন চলবে। আবার এমন থাকে কোনো স্পেসিফিক বিজনেস থাকে কোনো একটা কোম্পানি, সেই কোম্পানিটা শুধুমাত্র সেই বিজনেসের উপরে কাজ করে, যখন সেই বিজনেসে ভালো সিচুয়েশন আছে তখন কোম্পানিটা বিরাট জাম্প করে, আবার একটা সময় ধরে পুরো ফ্ল্যাট চলে। তার মানে এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু একটা টোটাল বিজনেস, আর সমস্ত বিজনেস নিয়ে কিন্তু আমাদের শেয়ার বাজার। আমি এই কথাটা বলার পিছনে কারণ রয়েছে, তার পিছনে হচ্ছে হোয়াইট বোর্ডটা। ওই বোর্ডে আমি যে কথাটা বলেছি তারই কিন্তু প্রতিফলন ঘটছে সবসময়তেই, এবং প্রতিদিন অজস্র যে সমস্ত স্টক অ্যানালিসিস, কোম্পানি অ্যানালিসিস করে যাচ্ছি সেগুলোর মধ্যে কিন্তু তারই প্রতিফলন ঘটছে। আজকে যে ভেরি ইন্টারেস্টিং কোম্পানিটার কথা বলবো, সে কোম্পানিটা কিন্তু ফাস্ট মুভিং কনজিউমার গুড সেক্টরের, অর্থাৎ যে সেক্টরটা বছরের 365 দিন আমাদের কাজে লাগে এবং যে সেক্টরটা খুব প্রয়োজনীয়, যে সেক্টর ভ্যালুয়েশন খুব কমই থাকে, কম হয়, মানে সবসময়তে ডিমান্ড থাকে। অথচ আজ যে কোম্পানি কথা বলবো, কোম্পানি ন্যানো ক্যাপ কোম্পানি বললেও বেশি বলা হয়। কোম্পানির মার্কেট ক্যাপ রয়েছে 167 কোটি, 167 crore, মানে প্রচণ্ড রিস্কি কোম্পানি। এই কোম্পানির যদি সিচুয়েশন দেখি, কোম্পানিটা কিন্তু রেজাল্ট এসছে এবং রেজাল্টে সেলস গ্রোথ এসছে 35.83%, এবং তার থেকে বড় হচ্ছে চমকপ্রদ, সেটা হচ্ছে নেট প্রফিট প্রায় 142% জাম্প করেছে, 142% জাম্প করেছে, যে কারণের জন্য আজকে কিন্তু প্রায় 19% কোম্পানিটা জাম্প করেছে। কিন্তু এই কোম্পানিটা কি আজকে শুধু একা 19% জাম্প করলো? না, বিগত কোম্পানির 5 বছর রিটার্ন যদি দেখবেন যে 262% জাম্প করেছে, এবং এই 262% জাম্প এই কারণে বলছি, 3 বছর রিটার্ন কিন্তু নেগেটিভ 26% দিয়েছে। আমি শুরু করেছিলাম মনে আছে কোম্পানিটার কথা নিয়ে, যে এমনই কোম্পানির কথা বলছি যে কোম্পানিটা কিন্তু পুরোপুরি ডিপেন্ড করছে কিছু সিক্লিক্যাল সিচুয়েশনের ওপরে, মার্কেট সিচুয়েশন, ডিমান্ড। তার কারণও ছিল আমাদের এই কোম্পানিটা যে কাজকর্ম, সেটা কিন্তু ছোট, আমাদের শুধু ইন্ডিয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, সারা বিশ্বের সীমাবদ্ধ, 31খানা দেশের মধ্যে সারা বিশ্বে সেখানে ছড়ানো রয়েছে, এবং সেটা আরও বাড়ছে কন্টিনিউয়াসলি। কোম্পানিটার কিন্তু প্রেজেন্ট যে সিচুয়েশন, যেটা হচ্ছিল ইউএসের সঙ্গে যে প্রবলেমগুলো দেখা যাচ্ছিল, এবং তার সহযোগী ইরানের যে প্রবলেম রয়েছে, ওদিক থেকে এইগুলো এবং স্ট্রেট অফ হরমুজের মধ্যে গিয়ে আমরা যে প্রবলেমগুলো দেখতে পাচ্ছি, যে রেস্ট্রিকশন, সেগুলো কিন্তু তার ইম্প্যাক্ট পড়েছে এখানে। গ্লোবালি থাকার কারণে গ্লোবাল টেনশনের কিন্তু একটা অঙ্গ হয়ে যায় সব কোম্পানিগুলো। আমি যে কোম্পানিটার কথা বলছি, কোম্পানিটার নাম হচ্ছে ওভোভেল ফুডসকে নিয়ে বহুবার আমি কথা বলেছি, আবারও কোম্পানিটার কথা বলছি, কারণ কোম্পানিটা আবার হাইলাইটসে এসছে। বহুদিন আগে থেকে কোম্পানির সঙ্গে বলে আসছে, এটা মাল্টিবেগার কোম্পানিটা 1300% বেশি রিটার্ন দিচ্ছে ম্যাক্সিমাম, এবং যদি বিগত 5 বছর রিটার্ন এতটা কারেক্ট হওয়ার পরেও এখনও 262% রিটার্ন দিয়ে বসে আছে আমাদেরকে। সবথেকে বড় ব্যাপার, কোম্পানিটা বিজনেসটা কি, বিজনেসটা বোঝাটা কিন্তু বেসিক্যালি কাজ করছে সেটা হচ্ছে এগ ওল্কের ওপরে, এগ ওল্ক, তারপরে হচ্ছে এগ পাউডার, মানে মোটামুটি ডিমের উপর রিলেটেড টোটাল কাজ করছে এটা। এবার ডিম রিলেটেড এই ব্যাপারটা এক্সপোর্ট করছে বহু জায়গাতে, এবং এই কোম্পানির পোটেনশিয়াল গ্রোথ কিন্তু টোটাল ডিপেন্ড করছে এক্সপোর্ট পলিসিগুলোর উপরে। এবার আসছি কোম্পানির আলটিমেট গ্রোথ লেভেলটা, বিগত সেলস গ্রোথ যদি দেখে নেওয়া যায়, একটা আনবিলিভেবল লেভেল সেলস গ্রোথের উপর কোম্পানিটা কিন্তু কাজ করে চলেছে। এইবারে যদি বলি এই মুহূর্তের কথাগুলো অনুযায়ী কোম্পানির ভ্যালুয়েশন কোথায় রয়েছে, কোম্পানি অ্যাজ পার রেকর্ড 6 হচ্ছে এর পি, ইন্ডাস্ট্রিজ পি মোটামুটি 10.5 রয়ে গেছে। রিটার্ন অন ইকুইটি, রিটার্ন অন ক্যাপিটাল দুটোই দুর্দান্ত জায়গা রয়েছে। অ্যাপ্রক্সিমেট 28 হচ্ছে রিটার্ন অন ক্যাপিটাল, 25 মতো মোটামুটি রিটার্ন অন ইকুইটি রয়েছে। বিগত 5 বছর যদি অন অ্যান অ্যাভারেজ দেখি 10.56 দেখবো অন অ্যান অ্যাভারেজ করলে, এবং যদি 52 উইকের সিচুয়েশন দেখি, 52 উইক লো ছিল 96, হাই হচ্ছে 207, 175-এ কোম্পানিটা মোটামুটি বসে আছে। কোম্পানি যদি দেখে নিই এই মুহূর্তে, কোম্পানির যে পি তো দেখলাম, আর ইন্ট্রিনসিক ভ্যালুর যদি দেখি, যেখানে বলছিলাম 175 কাছাকাছি রয়েছে রেঞ্জ, এবং ইন্ট্রিনসিক ভ্যালু রয়েছে 469, অর্থাৎ ভ্যালুয়েশন দিয়ে কোম্পানিটা সুপার জায়গায় রয়েছে। এবারে আসছি, সেটা তো বুঝলাম, কিন্তু এখানে কতগুলো নেগেটিভ পয়েন্টও বলবো।
সেটা বলার আগে প্রোমোটার হোল্ডিং কিন্তু প্রতি বছরে একটু একটু করে বাড়ছে। প্রোমোটার হোল্ডিং 69.85 রয়েছে। গত কোয়ার্টারও আমরা দেখলাম প্রোমোটার কিন্তু অল্প পরিমাণে হলেও বাই করছে। তাহলে এর মানে 70% মতো মোটামুটি প্রোমোটাররা হোল্ড করছে কোম্পানিটাকে। কোম্পানির পোটেনশিয়াল গ্রোথ রয়েছে দুরন্ত। এরকম পরিস্থিতিতে কোম্পানি ম্যানেজমেন্ট বেশ কিছু পজিটিভ নিউজ বলেছে, সেগুলো নিয়ে কথা বলবো। তার আগে আর একটু ফান্ডামেন্টাল নিয়ে বলে থাকা দরকার। কোম্পানি বিজনেস যখন এরকম পরিস্থিতি সেখানে দাঁড়িয়ে থেকে কোম্পানির ঋণের পরিমাণ খুব সামান্য রয়েছে, ডেট টু ইকুইটি রেশিও বলে সেই জিনিসগুলো, রিটার্ন অন ইকুইটি, ক্যাপিটাল এমপ্লয়েড কী ব্যাপার সেগুলো ডিটেলস জানতে গেলে মেম্বারশিপে দেখতে পারেন, সেখানে ডিটেলস বুঝিয়েছি। এখন এখানে শুধু এইটুকু জানা দরকার রয়েছে ইমিডিয়েটলি, সেটা হচ্ছে সেলস গ্রোথ এবং প্রফিট গ্রোথ দুটোই দুর্দান্ত হয়েছে এবং প্রফিটেবিলিটিতে এখনও এই পরিস্থিতিতেও কিন্তু প্রফিটটা দারুণ করেছে। মানে এই প্রফিট লেভেল কিন্তু আমাদের ডিসেম্বর থেকে আমাদের মার্চের কোয়ার্টারের কথা আমি বলতে চলেছি এবং সেখানে আমরা দেখতে পেয়েছি 142% মতো জাম্প করেছে। এই কোম্পানিটার ক্ষেত্রে কিছু নেগেটিভ ব্যাপার ছিল, যে কারণে 3 বছর আগে যেটা আমি বলছিলাম গ্লোবাল কিছু প্রবলেম সৃষ্টি হয়েছিল। গ্লোবাল বলতে এক্সপোর্ট কমে গেছিলো। এদের যে এক্সপোর্টটা শুধুমাত্র একটা দেশ নয়, আমি যেটা বলছিলাম 61খানা দেশের মধ্যে পুরো ছড়িয়ে রয়েছে। বেশ কিছু জায়গায় একটা সময় প্রবলেম ছিল, যার কারণে ইম্প্যাক্ট আমরা 3 বছর নেগেটিভ দেখেছিলাম। কিন্তু এর ভ্যালুয়েশন দুরন্ত রয়েছে, এর সেলস গ্রোথ দুরন্ত রয়েছে, এর অপারেটিং প্রফিট মার্জিন ভালো রয়েছে, ডেট টু ইকুইটি রেশিও ভালো রয়েছে এবং সঙ্গে সঙ্গে কোম্পানিটার যে আলটিমেট ক্যাশ ফ্লো মানে প্রফিট ফ্রম অপারেশন সেটাও কিন্তু প্রতি বছর উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। মানে কোম্পানির যদি দেখতে গেলে যেটাকে আমরা বলবো টোটাল মেজারমেন্ট যদি করি কোম্পানির অ্যানালিসিস লেভেলে, সেখানে আমরা দেখতে পাচ্ছি ক্যাশের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই, মার্জিন প্রেশার খুব কম রয়েছে এবং যে লিকুইফাইড অর্থাৎ যেটাকে আমরা বলবো লিকুইড ক্যাশের পরিমাণ সেটাও কিন্তু যথেষ্ট বেশি রয়েছে। এহেন পরিস্থিতি দাঁড়িয়ে থেকে একটা কথা বলা যেতে পারে, সেই কোম্পানিটা কিন্তু সব দিক থেকে ভালো। কিন্তু সব ভালোর পরেও তো একটা জায়গা থাকে যাকে আমরা বলবো রিস্ক। এই রিস্ক প্যাটার্নটা কিন্তু একটু বুঝতে হবে, কারণ এই সব কোম্পানি ইনভেস্ট করার পরে যদি আমরা কখনো মনে করে নিই যেসব কোম্পানিগুলো নর্মালি ফার্স্ট মুভিং কনজিউমার গুড সেক্টরে রয়েছে, যেমন হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড কিংবা টাটা কনজিউমার অথবা PGHL কিংবা ডাবর লিমিটেড কিংবা ম্যারিকো লিমিটেড, এই ধরনের কোম্পানিগুলোর মতো রিটার্ন দেবে, তাহলে কিন্তু এখানে ভুল হবে। বা LT ফুডস, তা কেন নয়, তার কারণ হচ্ছে সবচেয়ে বড় ঘটনা এই কোম্পানিগুলো একটা বললাম গ্লোবাল রিস্ক। প্রথম এই কোম্পানির ক্ষেত্রে যেটা আমি মনে করছি সেটা হচ্ছে এর ওয়ার্কিং ক্যাপিটালটা ডেজ, যেটা ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ বলে WC ডেজ, সেটা কিন্তু এটা ক্ষেত্রে বাড়ছে। ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ বাড়ছে মানে একদম যদি সাধারণ ভাষায় বলতে চাই, কোম্পানিটা যেহেতু মানে কম পরিমাণে রয়েছে, অর্থাৎ এর মার্কেট ক্যাপ মাত্র 167, 200 কোটিও না মার্কেট ক্যাপ। এইসব কোম্পানিগুলোর ক্ষেত্রে এই সব প্রবলেমগুলো আসতে পারে যে কোম্পানির ক্ষেত্রে সবসময়তেই একটা প্রেশার থাকে, ক্যাশ প্রেশার। ফলে রিজার্ভস কম থাকার জন্য কোম্পানিগুলো প্রচুর পরিমাণে কিন্তু এক্সপোর্ট করাতে আটকে যাচ্ছে এবং ভোলাটিলিটি মারাত্মক লেভেলে থাকে, প্রচুর ভোলাটিল কথা অর্থ হচ্ছে এই বাড়া কমাটা, কখনো বাড়ছে হাই হয়ে যাচ্ছে, কখনো লো হয়ে যাচ্ছে। যেরকম দেখতেই পাচ্ছেন একদিনে 19% আজকে জাম্প করছে, 19%। আবার কোনো এক সময় দেখবেন যে 8-9% জাম্প ডাউন হয়ে গেছে। কিন্তু ওভারঅল কি দেখা যাচ্ছে, লং টার্মে কোম্পানিটা গ্রোথ লেভেলটা খুব ভালো রয়েছে। সেকেন্ড ওয়ান আমি যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে কোম্পানিটা প্রফিট তো প্রতি বছরে করে যাচ্ছে, কিন্তু কোনো দিন ডিভিডেন্ড দেয়নি। ডিভিডেন্ড টাকার টোটালটাই কিন্তু ওরা কী করছে, প্রফিটের মধ্যে লাগাচ্ছে, ফলে প্রফিটটা বাড়ছে, ফলে আরও বেশি কুইকলি কাজগুলো হচ্ছে। তো এই একটা ব্যাপার তৈরি হয়ে গেছে। তৃতীয় ব্যাপার যেটা আমি সেটা বলবো, মানে এক্ষেত্রে হচ্ছে নো ডিভিডেন্ডের ব্যাপার রয়েছে। 3 নম্বর ক্ষেত্রে আমি যেটা বলবো টোটালি গ্লোবালের রিস্ক এর রিলেটেড ব্যাপার রয়েছে। গ্লোবাল রিস্ক বলতে বাইরে যদি কখনো প্রবলেম সৃষ্টি হয়, যেটা আমাদের কিছু আগেও দেখেছিলাম আমরা, যেরকম স্ট্রেট অফ হরমুজের ক্ষেত্রে প্রবলেমটা আসছিল। স্ট্রেট অফ হরমুজের প্রবলেমের অনেক আগে থেকে কোম্পানিটা প্রফিট করছিল, যে কারণের জন্য কিন্তু এর ইম্প্যাক্ট পড়েনি। আবার নেক্সট বার যখন নেক্সট কোয়ার্টারে প্রফিট দেখাবে তখন কিন্তু প্রফিটটা এই প্রফিট থাকবে না, অনেকটা প্রফিট কমে যাবে। কিন্তু এই ঘটনাটা তৈরি করছে কি, এইগুলোকে একটা ভোলাটিলিটি, চরম ভোলাটিলিটি তৈরি করে, যে কারণের জন্য প্রাইসটা ওঠাপড়া করছে, যে কারণের জন্য আলটিমেটলি কোম্পানির ক্ষেত্রে আমরা প্রফিটের জায়গায় অতটা প্রফিট ভবিষ্যতে নাও পেতে পারি, কিন্তু যদি লং রানে কেউ ইনভেস্ট করে রাখে সেক্ষেত্রে তার প্রফিটটা থাকবে। এবারে গ্লোবাল রিস্ক বলতে আমি বোঝাই গেল কি বলতে চাইছি, গ্লোবালি কোথাও কোনো প্রবলেম হলো, এক্সপোর্ট হওয়া কান্ট্রিগুলোর ক্ষেত্রে প্রবলেম দেখালো, যেখানে পাঠাচ্ছে সেখানে এক্সপোর্ট প্রবলেম শুরু হচ্ছে, তারা নিচ্ছে না, সে প্রবলেম হতে পারে। গ্লোবাল রিসেশন তৈরি হতে পারে, রিসেশনের কারণে প্রবলেম আসতে পারে, সেই বিক্রিটা কমে যেতে পারে, এরকম পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এই সমস্ত কারণগুলো যদি অ্যাভয়েড করা যায় তাহলে আলটিমেটলি বড় সময় কোম্পানিটা কিন্তু আমাদেরকে একটা দারুণ রিটার্ন দিতে পারে। তো আজকে তোমাদের কেমন লাগলো, কারোর কাছে কিনে রেখেছো কিনা, আমি যখন বলেছিলাম সেই অনুযায়ী সে সময় তোমরা কেউ কিনেছিলে কিনা সেটা কমেন্ট বক্সে লিখে জানাবে যে কিনেছো কি কেনোনি। আজকে আমাদের শেষ হলো, আবার নেক্সটে দেখা হবে।